আজকের আলোচনাটা একটা গল্প দিয়ে শুরু করব। গল্পটা হচ্ছে এরকম, গ্রামে এক বিটার বউ অর্থাৎ ছেলের বউ আর শাশুড়ি দুইজন পাশাপাশি বসে, অনেক সময় বেটার বউটা তো শাশুড়িকে দেখতে পারে না। তো গ্রামে দেখবেন যে অনেক সময় শাশুড়ি সামনে বসে থাকে, বেটার বউ পিছন থেকে তার তেল দিয়ে দেয় মাথায়, এরকম লাইন ধরে বসে, একজন আরেকজনকে তার পিছনে এরকম প্রত্যেকের মাথায় তেল দিয়ে দেয়। তো এরকম একদিন শাশুড়ি সামনে বসছে, বেটার বউ পিছন থেকে তেল দিচ্ছে না পারা সত্ত্বে আর কি। তো হঠাৎ করে শাশুড়ির পিঠ খুব চুলকাচ্ছে, চুলকালে পরে বেটার বউকে বলছে, বৌমা আমার পিঠটা খুব চুলকাচ্ছে, একটু আমার পিঠ চুলকায় দাও তো। তো বেটার বউর এতে খুব মেজাজ খারাপ হয়ে যাচ্ছে যে এই বুড়ি এখন কি বলে যে এর পিঠ চুলকায় দিব আমি এখন। তো বারবার বলছে, বৌমা কেন দাও না কেন, একটু পিঠটা আমার খুব চুলকাচ্ছে। তো বেটার বউ তখন খুব রাগ করে ধুর ঘোড়ার ডিম এই বলে পা দিয়ে বৃদ্ধ মহিলার পিঠ চুলকিয়ে দিয়েছে। এরপরে দীর্ঘদিন চলে গেছে, শাশুড়ি মারা গেছে, এই মহিলা পরবর্তীতে শাশুড়ি হয়েছে। তো একদিন এরকম হঠাৎ করে তারা, এই শাশুড়ি আর বেটার বউ, তারা এরকম তেল নিতে বসে, তখন এই মহিলার পিঠ চুলকাচ্ছে। সে তখন তার বেটার বউকে বলছে যে, বৌমা আমার পিঠটা খুব চুলকাচ্ছে, একটু পিঠটা চুলকায় দাও। তো এই বেটার বউটা মূলত একটু সভ্য ছিল, একটু ভদ্র ছিল, নম্র ছিল, তার ভিতরে কিছু ধর্মের জ্ঞান বুদ্ধি কিছু ছিল, যার কারণে সে হাত দিয়ে পিঠ চুলকাতে যায়, কিন্তু তার হাত আর পিঠের দিকে যায় না, শাশুড়ির বারবার পা চলে যায়। তো শাশুড়ি যখন পিঠ চুলকানোর তীব্রতায় অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তখন এক পর্যায়ে বৌমাকে রাগ করে বলছে, তুমি কেন দিচ্ছ না, আমি তো তোমাকে পিঠ চুলকায় দিতে বলছি। তখন বেটার বউ বলছে, মা আমি তো আপনাকে পিঠ চুলকিয়ে দিতে যাচ্ছি, কিন্তু কেন যেন আমার হাত আপনার পিঠের কাছে যাচ্ছে না, আমার পা বারবার আপনার পিঠে চলে যাচ্ছে। তখন ওই শাশুড়ির মনে পড়ে গেছে তার শাশুড়ির কথা, যে সে তো তার শাশুড়িকে এটা করেছিল। তখন বললো যে, বৌমা আমি বুঝতে পেরেছি আমার কোন পাপের শাস্তি হচ্ছে, এটি আমি বুঝতে পেরেছি, দাও তুমি, এটাই আমার প্রাপ্য, তুমি পা দিয়েই আমার পিঠ চুলকায় দাও। বিএনপির অবস্থা এখন এরকম হয়েছে। আমরা বিএনপিকে সমালোচনা করতে চাই না, বিএনপিকে আমরা চাই, যেহেতু এই 5 আগস্ট পরবর্তী সময়ে, ফ্যাসিস্ট পতন পরবর্তী সময়ে বিএনপিকে আমাদের প্রচন্ড প্রয়োজন হবে। বিএনপি এদেশ যদি পরিচালনা করার দায়িত্ব পায়, তাহলে বিএনপির দিকেই তো আমাদের তাকিয়ে থাকতে হবে। সে এই দেশটাকে সুন্দর করে ভালো, মানে বিপ্লব যে উদ্দেশ্য হয়েছে সেই উদ্দেশ্য সে বাস্তবায়ন করবে এবং জনমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে, যার কারণে বিএনপির প্রতি আমাদের একটা বড় ধরনের আস্থা রয়েছে। তো এই বিএনপিকে সমালোচনা তো আমরা করতে চাই না, কিন্তু আমাদের মনে হচ্ছে ওই শাশুড়ি এবং বেটার বউয়ের মতো অবস্থা হয়েছে। আমরা যতই বিএনপিকে সমালোচনা না করতে চাই, কিন্তু বিএনপির বর্তমান কার্যক্রম, তাদের কিছু নেতা নেত্রীদের কথাবার্তা, তাদের চাল চলন, আচার আচরণ, দেশের প্রশ্নে যারা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়, এবং দেশের মানুষের খারাপ দেখলে, দেশের কোনো জায়গায় একটু সমস্যা দেখলে যাদের মনটা কাঁদে আমাদের মতো মানুষের, সেই আমরা যতই না চাই বিএনপিকে সমালোচনা করব না, কিন্তু আমাদের মুখ আমরা কিছুতেই তালাবদ্ধ করে রাখতে পারি না। আমাদের মুখ মনের অজান্তেই, অনিচ্ছাকৃতভাবেই এইগুলো যখন আমাদের মুখ দিয়ে বের হয়ে যায়, তখন আবার রিজভী ভাই বলেন যে একটি মহল তারা বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা শুধু বিএনপির সমালোচনা করে। রিজভী ভাই বলেন এটা। আমরা কি তাহলে যেটা হচ্ছে, চোখের সামনে যেটা দেখছি, যেটা ঘটছে, এটা বলতে পারবো না? রিজভী ভাই, আপনাদের এই যে দলের ভিতরে চাঁদাবাজি আপনারা আজ পর্যন্ত বন্ধ করতে পারলেন না, প্রতিটি জায়গায়। কেন এই চাঁদাবাজির অভিযোগ তো আমরা জামাত ইসলামের বিরুদ্ধে শুনি না? জামাত ইসলামের তো জনসমর্থন আপনাদের থেকে কম নয় বর্তমান, তারাও তো ইচ্ছা করলে পারতো আপনাদের মতো এরকম কোন কোন জায়গা দখল করে নিতে, কিন্তু কই, তারা তো এই ধরনের, হ্যাঁ একটা দুটি যে ঘটছে না বিষয়টা এমন না, ওটা হচ্ছে চিটের মতো, ধানের ভিতর থেকে যেরকম চিটা বের হয়ে যায়, জামাত ইসলাম কিন্তু এদেরকে দল থেকে বের করে দিচ্ছে, কিন্তু আপনারা তো দল থেকে বের করে দিয়েও, বহিষ্কার করেও তো এটি বন্ধ করতে পারছেন না। তো এগুলো কি আমরা বলবো না? এই যে ভোলাগঞ্জের যে পাথর কাণ্ড, এটি কারা, এই ঘটনাটি কারা ঘটালো? এদেরকে কি মানুষ বলবো আমরা? এরা কি বাংলাদেশের মানুষ?
এদের কি বাংলাদেশের প্রতি কোনো দায়বদ্ধতা আছে? দেখুন, আমি পাশাপাশি দুটি ছবি দিয়ে দিচ্ছি। এই ভোলাগঞ্জে আমি গিয়েছি, সাদা পাথরের এখানে, ওইখানে গেলে পরে মানুষের মনটা এমনি ফ্রেশ হয়ে যায়। কি চমৎকার একটা পরিবেশ ছিল, মনে হতো জান্নাতি একটা পরিবেশ। অথচ সেইখানে দেখুন মাত্র 2 সপ্তাহের ব্যবধানে বিরান ভূমি করে ফেলেছে। দেখুন তো, এদেরকে আমরা কোনো মতো অবস্থায় মানুষ বলতে পারি না। এদের আর কোনো শাস্তি চাই না। এই সরকারের কাছে আমরা এটি বলতে চাই যে এদেরকে ওই সিলেট থেকে ধরে এনে শাহবাগের মোড়ে ওদেরকে পা উপরের দিকে ঝুলিয়ে, কোনো বিচার করা লাগবে না, শুধু তদন্ত করে দেখেন যে কারা কারা এর সাথে জড়িত। পা উপরের দিকে ঝুলিয়ে মাথা নিচের দিকে দিয়ে ওদের এক একজনকে 4টা করে পাথর, এরকম বড় বড় পাথর ওদের মুখের ভিতরে ঢুকিয়ে দিবেন। যদি না ঢোকে তাহলে বাংলাদেশের শাহবাগে যত জনগণ ওই দিন যাবে, কারো কাছে ঢেকির খাইতে থাকবে, কারো কাছে ইটে মুগুর থাকবে, কারো কাছে শিল পাটা থাকবে, ওইটা দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে ওর মুখের ভিতরে ঢুকিয়ে দেবে। এরা মানুষ নয়, এরা পশু, বরং উলাইকা কাল আনাম বালহুম আদাল, তার চেয়েও নিকৃষ্ট এরা। সরি, একটু বেশি উত্তেজিত হয়ে গিয়েছি, এরকম দেখে সহ্য করতে পারি নাই। তো এইগুলো দেখে রিজভী ভাই আমরা বলতে পারবো না, এগুলো বললে কি আপনার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। এটি যদি আমরা না বলে দেই তাহলে আপনি শুধরাবেন কি করে? আপনার দলের ফজু পাগলা, আপনার দলের রুমিন ফারহানা, নবাগত আরেকটা তৈরি হয়েছে নতুন ফজলু, এই হাবিবুর রহমান হাবিব, এদের কথা বলা যাবে না? এদের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছেন? দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে আমরা বলে আসছি। এরা যা শুরু করছে, যে সমস্ত কথাবার্তা বলছে, আওয়ামী লীগ এই ধরনের কথাবার্তা বলে নেই, সেই কথাগুলো এরা বলছে। এখন তো আমরা এটি বিশ্বাস করতে শুরু করেছি, বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে আপনারা এদেরকে লাগিয়ে দিয়েছেন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য। রুমিনকে বলে দিয়েছেন যে রুমিন, তুমি শেখ মুজিবের বাড়ি ভাঙা নিয়ে তুমি কান্নাকাটি করো। আর ওই ফজু পাগলাকে লাগাই দিয়েছেন যে তুমি এইভাবে আওয়ামী বয়ানগুলো এইভাবে বলো। তারপর হাবিবুর রহমানকে এইভাবে বলে দিয়েছেন যে তুমি একটু ভয় টয় দেখাও, যাতে অন্য জায়গায় কেউ ভোট টোট না দেয়, ওর জিহবা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দিবা, এরকম বলো। এটা আপনারা শিখিয়ে দিয়েছেন এই আওয়ামী লীগের ভোটগুলো নেবার জন্য। আমরা তো এটি চিন্তা করতে এখন বাধ্য হচ্ছি। তো আপনাদের এই কথাগুলো বলা যাবে না? এগুলো বললে পরে তখন কি ষড়যন্ত্র হয়ে যাবে দলের বিরুদ্ধে? আপনাদের কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার বিপরীত মেরুতে যখন আপনারা চলছেন, এগুলো আমরা বলতে পারবো না? এগুলো বললে কি তখন আপনার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে? আবার আপনার দলের যে সমস্ত বুদ্ধিজীবী, এরা কি করে বুদ্ধিজীবী হলো? এদেরকে আপনারা কি করে বুদ্ধিজীবীর কাতারে বসালেন? আমাদের চিন্তা করে কুলপায় না। এই ফাহাম আব্দুল সালাম 5 আগস্ট পূর্ববর্তী সময় যখন এর বক্তব্য শুনতাম, ভাবতাম যে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী, অথচ সেই লোক দেখুন কি বলছে। একটু আপনি নিজে মুখে শুনুন, তার কথা শুনুন। সে বলছে যে তারেক রহমানের সম্পদ কোথা থেকে আসে, কিভাবে তিনি চলেন, এটি প্রশ্ন করার কোনো অধিকার বাংলাদেশের কারো নাই। ভোট দিবেন না, এখন আপনার জানার কোনো রাইট নাই। কিন্তু এইটাকে আমি তারেক সাহেবেরটা জানতে যদি ওনাকে পছন্দ না, আপনি ওনাকে ভোট দিবেন না। না না, আমি তো জানতে পারছি না, পছন্দ না করব। বলেন কি বলবো এদেরকে আর কি বলা যায়? আবার এই যে হাবিবুর রহমান হাবিব যে বলছে যে জিহবা কেটে দা কুড়াল খুন্তি কাশি যা থাকবে ওইটা দিয়ে ওর জিহবা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দিতে হবে, তারপরে মামলা যা হয় আমার নামে হবে। এরপর যখন ডিবিসির সাংবাদিক তাকে প্রশ্ন করছে যে এটা কি এইভাবে বলা যায়, উনি তখন বলছে যে জিহবা কাটা কি খুব বেশি অপরাধ? না, আপনাদের কাছে তো জিহবা কাটা খুব বেশি অপরাধ নয় ভাই। আপনারা নিজেরা 5 আগস্টের পরে নিজের দলের প্রায় 150 মতো লোককে আপনারা নিজেরা হত্যা করেছেন। আপনারা তো মানুষ মারাও বেশি অপরাধ মনে করেন না। সুতরাং জিহবা কাটা তো কোন মামুলি ব্যাপার। সুতরাং এটি তো আপনাদের কাছে খুব বেশি কঠিন কোনো জিনিস নয়। আমরা করজোরে তারেক রহমানের কাছে অনুরোধ করি, দেশে ফিরে আসুন। দেশে এসে আপনার দলের এই লোকগুলোকে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন, এদেরকে দল থেকে বহিষ্কার করুন। বিশেষ করে ফজু পাগলা, হাবিবুর রহমান হাবিব, রুমিন ফারহানা, এই লোকগুলো আপনার দলকে ব্যাপক ক্ষতি করে দিচ্ছে। বিএনপিকে জনমানুষের অনাস্থার পাত্র বানিয়ে ফেলছে এই লোকগুলো। অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি এদেরকে দল থেকে বহিষ্কার না করেন তাহলে এটি কিন্তু অসম্ভব কিছুই নয় যে আগামী নির্বাচনে আপনারা এখন যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন ভঙ্গ হয়ে আপনারা ঠুস করে মাটিতে পড়ে যাবেন।